পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই তরুণ প্রজন্মের সমস্যা ও সমাধান। এই বইটিতে মহারাজ 28টি কেস স্টাডি দেখিয়েছেন, যেখানে তরুণদের বিভিন্ন সমস্যা কথা তারা বলেছেন এবং মহারাজ তাদের সমাধানের ব্যবস্থা করেছেন। আমরা আজকে পড়ব দ্বিতীয় অধ্যায়, রোগা হবার চেষ্টায়। বাড়ি থেকে স্ত্রীর ফোন পেয়ে মনীশবাবু উদ্বিগ্ন। মেয়ে নিরালি খেলতে খেলতে অজ্ঞান হয়ে পড়েছিল। স্কুল থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মনীশবাবু অফিস থেকে বাড়ি পৌঁছে স্ত্রীকে নিয়ে হাসপাতালে গেলেন। এক শিক্ষিকা তাকে বিশদভাবে বললেন কি হয়েছিল। ডাক্তার বলেছেন যে এটা সিরিয়াস নয়, তবে মা বাবার সতর্ক হওয়া উচিত। মেয়ে আপাতত ইমার্জেন্সিতে। বাইরে থেকে তাকে দেখিয়ে মা বাবা গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার বললেন যে আজই নিরালিকে ছেড়ে দেবেন, কিন্তু কি হয়েছে তার। মনীশবাবু প্রশ্নের উত্তরে তিনি জানালেন অপুষ্টি, প্রোটিন বাড়াতে হবে খাবারে এবং ফল ও গ্রিন ভেজিটেবলস। নিরালি ক্লাস 10-এর ছাত্রী, খেতে চায় না, শরীরের প্রতি খুব নজর রাখে, তবে সেটা স্লিম ফিগার এবং প্রসাধনের ব্যাপারে। দুধ খেতে চায় না কারণ ওতে নাকি ফ্যাট আছে, মোটা হয়ে যাবে। একই যুক্তিতে মিষ্টি নয়, আলু নয়, 2টো রুটি আর সামান্য তরকারি। অনেক বকুনি দিয়েও মা কিছু করতে পারেননি। কিছু বললেই মেয়ে কেঁদে ফেলে। বাবা শিল্পপতি, ইন্দোরে থাকেন। এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামাবার সময় তার নেই, বরং স্ত্রীকে বলেন খেতে না চাইলে জোর করে খাইও না। ব্রেকফাস্ট টেবিলে বসে প্রায়ই মা মেয়েতে ঝগড়া। 2টো টোস্ট আর জ্যাম ছাড়া নিরালি আর কিছুই নেবে না। মা বলেন টোস্টে মাখন লাগিয়ে খেতে, দুধ আর কলা খেতে। মেয়ে চুপচাপ টোস্ট খেয়ে উঠে যায়। স্কুলে লাঞ্চ দেয়। মা ভাবেন ওখানে নিশ্চয়ই ভালো করে খায়। পরে খবর পেয়েছেন যে নিরালি সেখানেও 1.5 কিংবা 2টি রুটি খায় ডাল দিয়ে, তরকারি ছুঁয়ে না। স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিলেন মা। কর্তৃপক্ষ বলছে তারা জোর করার পক্ষপাতী নয়। ইতিমধ্যে মেয়ে বায়না ধরেছিল যে প্রতি সোমবারে একবেলা করে খাবে। তার স্কুলের কোনো কোনো বন্ধু নাকি এটা করে স্বাস্থ্য ভালো রাখার জন্য করেছে এবং তাতে ফলও পেয়েছে। মনীশবাবু ধমক দিয়েছেন এসব চলবে না। মেয়ে তার মাকে বোঝায় কম খাওয়ার উপকারিতা। টিভিতে চিত্র তারকাদের দেখিয়ে বলে কি সুন্দর ফিগার। ফ্যাশন টিভি চ্যানেল খুলে মাকে দেখায় মডেলদের হাঁটা। কখনো কখনো যুক্তি দেয় মা, তোমাদের সময় মোটা ফিগার ফ্যাশন ছিল, আজকাল এসব চলে না। কখনো বলে এত খেয়ে আমি মোটা হয়ে যাব, বন্ধুরা হাসাহাসি করবে। একদিন পরে নিরালিকে হাসপাতাল থেকে ছেড়ে দিলেন ডাক্তার। বললেন ভালো করে খাওয়া দাওয়া করতে। মা কাতরভাবে বললেন আপনি একটু বোঝান ওকে, কিছুতেই খেতে চায় না। ডাক্তার নিরালিকে ধমক দিয়ে বললেন মা বাবার কথা শুনে চলবে, নিয়মিত খাচ্ছ না কেন? আজকাল এই ফ্যাশন হয়েছে ডায়েটিং করার, না খাওয়ার। তোমার এখন গ্রোথের বয়স, না খেলে শরীর দুর্বল হয়ে যাবে না? শারীরিক বিকাশ তো ঠিক মতন হবে না। রোজ ফল খাবে, 2 বেলা দুধ খাবে, অঙ্কুরিত ছোলা খাবে, আর একটা টনিক লিখে দিলাম, একদম অবাধ্য হবে না। তোমার শরীরে ইমিউনিটি কমে যাচ্ছে, যদি সাবধান না হও তবে নানা রকম রোগ হতে পারে। মা বাবার দিকে তাকিয়ে বললেন আপনারা একটু স্ট্রিক্ট হন, মেয়ে বলে বেশি আদর দেবেন না। নিরালি মাথা নিচু করে সব শোনে। বাড়ি ফিরে কিছুদিন ডাক্তারের কথা শুনে চলে, কিন্তু পরে আবার খাওয়া নিয়ে বিড়ম্বনা। আপেল অর্ধেক খেয়ে বলে আর পারবো না, দুধ কিছুটা খেয়ে বলে পেট ভারী লাগছে, ডিনারে 2টো রুটি খেয়েই বলে পেট ভরে গেছে। মা বাবা দুশ্চিন্তাগ্রস্ত। কম খেয়ে খেয়ে নিরালির খাওয়া কমে গেছে, খিদেও কমে গেছে। দিওয়ালির সময় নিরালির মাসি এলেন ওদের বাড়িতে। আমেরিকায় থাকেন 2-3 বছরে একবার দেশে আসেন। হাসি খুশি মহিলা। নিরালি খবর শুনেছিলেন ফোনে। ইন্দোরে এসে তাদের বাড়িতেই উঠলেন। আসার সঙ্গে সঙ্গে সারা বাড়ি আনন্দময়। নিরালিকে দেখে হাসি মুখে বললেন কত বড় হয়ে গেছিস তুই, আর কি সুন্দর মুখ। বোনকে বললেন তোর মেয়ে তো ফিল্ম স্টারদের মতো, টিভি সিরিয়ালে চান্স পাবে অনায়াসেই। হ্যাঁ রে নিরালি, তোর বিউটির রহস্যটা কি বলতো? কোন ক্রিম মাখিস?
মাসির কথায় নিরালি খুব খুশি, বলে আমার খুব ইচ্ছে হয় টিভিতে অ্যাক্টিং করি। মাসি সমর্থন করে, বলেন নিশ্চয়ই করবি, তোর মতন কত ছেলে মেয়ে আজকাল টিভিতে আসছে। এভাবে নিরালির সঙ্গে অনেক কথা বলেন মাসি। পরদিন কথায় কথায় বলেন, তোর মুখশ্রী এত সুন্দর, কিন্তু তুই বড্ড রোগা শরীরের, একটু হেলদি হতো তাহলে পুরো ফিগারটাই দারুণ দেখাবে। নিরালি সংকোচের সুরে বলে, হ্যাঁ অনেকেই তা বলেছে আমাকে। মাসি একদিন নিরালির সঙ্গে বসলেন গল্প করার জন্য, আর কেউ নেই সেখানে। মাসি, তোর পড়াশোনা কেমন চলছে? নিরালি, ভালোই, 85% মার্কস পাই। মাসি, খেলাধুলো করিস তো? নিরালি, বেশি না, একবার স্কুলে অজ্ঞান হয়ে পড়েছিলাম, শরীর দুর্বল। মাসি, সে কী রে, তোর এমন সুন্দর মুখ, একেবারে ফিল্ম অ্যাক্ট্রেস, কিন্তু অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? তাই তো বলি, আমারও মনে হয়েছিল যে তুই বড্ড রোগা, খাওয়া দাওয়া করছিস ঠিক মতো? নিরালি, মাসি আমার খেতে ভালো লাগে না, কিন্তু মা বড্ড চাপ দেয়। মাসি, তোর কি খেতে ভালো লাগে বলতো, আমি বলে দেবো তোর মাকে। নিরালি, দুধ খেতে ভালো লাগে না, আর আলু ঘি খেলে মোটা হয়ে যাব। মাসি, দুধ চকলেট পাউডার দিয়ে খেতে পারিস, আর ঘি দরকার, কারণ ঘি খেলে যে ফ্যাট হয় ওতে শরীরে লাবণ্য আসে, তোর ফিগারটা মুখের মতোই সুন্দর হওয়া দরকার। নিরালি, যদি মোটা হয়ে যায়? মাসি, মোটা হতে হবে না, তবে লাবণ্য আসাটা দরকার শরীরে, ফল খাওয়াও দরকারের জন্য। নিরালি, সত্যি ফল ঘি খেলে শরীরে লাবণ্য আসে? মাসি, তুই খেয়ে দেখ তো, আমি তো এই বয়সেও ফল দুধ ঘি খাই, এগুলো খেলে শরীরের ত্বকে একটা ঔজ্জ্বল্য আসে, বাজারের স্নোয়ের চেয়ে এগুলো অনেক ভালো, তাছাড়া এগুলো ন্যাচারাল জিনিস, কোনো সাইড এফেক্ট নেই। নিরালি, মাসি তুমি আমার জন্য খাবারের একটা চার্ট করে দাও তো। মাসি, আমি না, তোর দরকার সায়েন্টিফিক ফুড চার্ট, সবচেয়ে ভালো হয় কোনো প্রফেশনালকে দিয়ে এটা করানো। তোর চেনাশোনা কোনো ডায়েটিশিয়ান আছে? নিরালি, না, আমি কাউকে চিনি না, বাবা চিনতে পারে। মাসি, আমি একজনকে জানি, চল আমি তার কাছে নিয়ে যাই। তোর পুরো কথা, ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দ জেনে নিয়ে তোর উপযোগী একটা চার্ট করে দেবেন। এসব ব্যাপারে প্রফেশনালদের সাহায্য নেওয়াই ভালো। নিরালি, ঠিক আছে, আমি রাজি। সুন্দর হতে চাওয়া, এটা বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে খুব দেখা যায়। ছেলে মেয়ে দুয়েরই ক্ষেত্রেই এই অবস্থা। এই ক্ষেত্রে বাড়াবাড়ি হলে ধমক দিয়ে এর সমস্যা হয় না, কারণ এই বয়সের তরুণদের মধ্যে নিজস্ব মতামতে একগুঁয়ে হয়ে থাকা স্বাভাবিক প্রবণতা। উপদেশ বা সাজেশন দেওয়ার সময় লক্ষ্য রাখতে হয় যে তাদের কাছে আপনি গ্রহণযোগ্য বা অ্যাকসেপ্টেবল কিনা। এক, ডাক্তারবাবু প্রফেশনালি গ্রহণযোগ্য হলেও মানসিকভাবে গ্রহণযোগ্য হননি, কারণ তিনি অর্ডার দিচ্ছিলেন, অভিযোগের সুর ছিল তার গলায়। বিপরীত দিকে মাসি আসল ইস্যুতে আসার আগে নিজেকে গ্রহণযোগ্য করেছিলেন নিরালির কাছে। তিনি নিজেকে এমন এক ব্যক্তি করে তুলেছিলেন যার কাছে নিরালি মন খুলে কথা বলতে পারে, যাকে নিরালি আপনজন বলে ভাবতে পারে। দুই, কেউ যখন একটা জিনিস তীব্রভাবে চাইছে, তখন তাকে না বললে সে নিজের চারদিকে দেওয়াল খাড়া করে দেয়। এই জন্য প্রথমে তার লক্ষ্যকে সমালোচনা না করে তার সঙ্গে কিছুটা চলার পর ধীরে ধীরে তাকে এমন দিকে চালাতে হয় যেদিকে তার লক্ষ্যের অভিমুখী বলে মনে করে। 3, মানুষ যদি বুঝতে পারে যে অন্য ব্যক্তি তার প্রতি সংবেদনশীল, তাকে বোঝার চেষ্টা করছে, সে তখন তাকে বিশ্বাস করে। এই বিশ্বাসের ফলে সে গ্রহণ তো করে বটেই, এমনকি তার নির্দেশও শোনে। 4, আপনার কথা কেউ চুপ করে শুনছে, এর অর্থ এই নয় যে সে আপনার কথা মেনে নিচ্ছে। আপনার কথা সে যদি শোনে তবে সে কথা বলবে আপনার সাথে। নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট না থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা, এটাই হলো উচ্চাকাঙ্ক্ষা বা অ্যাম্বিশন। জীবনে এটা দরকার, কিন্তু এর সঙ্গেই বিচার করা দরকার এই উচ্চাকাঙ্ক্ষার পরিণতি কী। আমি কি সাময়িক লক্ষ্যকে বেশি গুরুত্ব দিয়ে অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছি? নিজের মনের আবেগ কিংবা পরিবেশের প্রভাবে কি আমি এই লক্ষ্য বেছে নিচ্ছি? আমরা আজকে পড়লাম 2য় অধ্যায়, অর্থাৎ 2 নম্বর কেস স্টাডি। পরের দিন আমরা 3য় অধ্যায়ে যাব। সবাই ভালো থাকবেন।